হে বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি এক্সপ্লেন করব সত্য ঘটনা নিয়ে নির্মিত তামিল মুভি বিশার্নি। তিনজন মানুষকে হঠাৎ করে পুলিশরা ধরে নিয়ে যায়। এরপর শুরু হয় তাদের উপর অমানবিক নির্যাতন। কী অপরাধে তাদের ধরা হয়েছে বা কেনই তাদের কিভাবে অত্যাচার করা হচ্ছে তারা কিছুই জানে না। এমনই একটা হাড়হিম করে দেওয়া সাসপেন্স আর টুইস্টে ভরা মুভি বিশার্নাই। এই মুভিতে আপনি বাংলাদেশের কিছু বাস্তব চিত্র খুঁজে পাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মুভির শুরুতে আমাদের তিনজন লোককে দেখানো হয়। তারা একটি পার্কের মধ্যে ঘুমাচ্ছিল। তারা তিনজনই তামিলনাড়ুর। একজনের নাম পান্ডে, আরেকজন কুমার আর একজন মুরগান। তারা কাজের জন্য এখানে এসেছে। টাকা পয়সা না থাকায় থাকার মতো কোনো জায়গা পাচ্ছিল না, তাই পার্কের সিকিউরিটি গার্ডকে কিছু টাকা দিয়ে এখানেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা পান্ডে অনেক ভোরে ভোরে সেখান থেকে উঠে চলে যায়, কারণ সে একটি দোকানে কাজ করত। খুব ভোরে ভোরে পান্ডে সাইকেল চালিয়ে তার দোকানের মালিকের বাসার সামনে আসে। মালিককে ডেকে দোকানের চাবিটি চাইলে মালিক বলে, এখনো তো সকালই হয়নি, তুমি এখন দোকান খুলে কি করবে? পান্ডে বলে, কোনো সমস্যা নেই, দোকানে টুকটাক কাস্টমার আসে, এছাড়াও দোকানটাকে একটু পরিষ্কার করতে হবে। এরপর পান্ডে চাবি নিয়ে এসে দোকান খোলে। দোকান খোলার কিছুক্ষণ পরে কিছু লোক এসে পান্ডের কাছে সিগারেট চায়। এই লোকটিকে একটু খেয়াল রাখবেন, ক্লাইম্যাক্সে একে নিয়েও কিছু কাহিনী আছে। পান্ডে এখানে তাদের কথাবার্তা বুঝতে পারে তারাও তামিলনাড়ুর লোক। পান্ডে এখানে গ্রামের লোক ভেবে তাদের সাথে একটু কথা বলতে যায়, কিন্তু পান্ডে লক্ষ্য করে যে সিগারেট কিনেছিল তার কোমরে একটি বন্দুক আছে। এটা দেখে পান্ডে একটু ভয় পেয়ে যায়। পান্ডে তাদেরকে বলে, আপনাদের যদি আর কিছু কেনার থাকে তাহলে বলেন, না হলে দয়া করে এখান থেকে চলে যান, এখন আমার ব্যবসার সময়। এরপর তারা সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর অটোতে করে একজন লোক আসে পান্ডের দোকানে। সেই লোকটি এখানে পান্ডের সাথে জোর জবরদস্তি করে তাকে দোকান থেকে বের করার চেষ্টা করছিল। পান্ডেও এখানে সেই লোকটাকে কয়েক ঘা লাগিয়ে দেয়। তখন পেছন থেকে মুরগান বলে, ভাই ছেড়ে দে, ওরা পুলিশ। আর পান্ডেকেও এখানে গাড়িতে তুলে নেওয়া হয়। আর এখানে আমরা দেখতে পাই পান্ডে, কুমার, মুরগান তিনজনকে পুলিশরা গাড়িতে করে নিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশরা তাদের কি কি কারণে ধরেছে তারা নিজেরাও জানে না। এরপর তিনজনকে থানায় নিয়ে আসা হয়। থানার মধ্যে যেতে পুলিশ আচমকা তাদের তিনজনকে বেধড়ক পেটাতে থাকে। পুলিশরা কি কারণে তাদেরকে মারছে তারা কিছুই জানে না। এখানে মার সহ্য করতে না পেরে কুমার সেখান থেকে পালাতে চায়। তখনই অন্য একটি পুলিশ কুমারকে বালতি দিয়ে আঘাত করে, আর কুমার সেখানেই পড়ে যায়। কুমারের দেহ এখানে একেবারে নিথর হয়ে পড়েছিল। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। পান্ডে আর মুরগান তাড়াতাড়ি করে কুমারের কাছে আসে, কিন্তু ভাগ্যক্রমে কুমার এখনো বেঁচে ছিল। কুমার বেঁচে আছে জানার পর পুলিশরা তাদেরকে আবারও মারতে শুরু করে। এর কিছুক্ষণ পর একজন মহিলা পুলিশ এসে তাদেরকে থামায়। এরপর সারাদিন তাদের উপর এভাবেই নির্যাতন চলে। পরের দিন থানায় একজন নতুন অফিসার আসে। এর নাম হচ্ছে বিশ্বেশ্বর রয়, আর আমরা তাকে রয় বলে ডাকবো। রয়কে দেখে এই তিনজনের মনে একটু আশা জাগে। তারা মনে করে রয় হয়তো ভালো পুলিশ, আর রয়কে সবকিছু খুলে বললেই হয়তো পুলিশরা তাদেরকে ছেড়ে দেবে। মুরগান এখানে রয়কে বলে, স্যার আমরা কোনো দোষ করিনি, ওনারা শুধু শুধুই আমাদেরকে ধরে এনে খুব অত্যাচার করছে। রয় তখন অপর একজন অফিসারকে ডেকে বলে, এদের গায়ে এখনো কাপড় আছে কেন, কাপড় খুলে মারো। এরপর পুলিশরা তাদের তিনজনের কাপড় চোপড় খুলে নির্মমভাবে পেটাতে থাকে। পেটানোর পর তাদেরকে একটি সেলে আটকে দেওয়া হয়। আর আমাদের দেখানো হয় রয় তার সিনিয়র অফিসারের সাথে কথা বলছে। আর এখানেই আমরা জানতে পারি পুলিশরা তাদের তিনজনকে কেন তুলে এনেছে। আসলে গত দুদিন আগে একজন ভিআইপির বাসায় চুরি হয়েছে, আর সেই চোররা ছিল তামিলনাড়ুর। এই কারণে রয়ের উপর রয়ের সিনিয়র অফিসাররা খুব প্রেশার দিচ্ছিল যেভাবেই হোক এই কেসটি সমাধান করার জন্য। আর রয় এখানে এই তিনজনকে গ্রেফতার করেছে তাদের তিনজনকে ফাঁসিয়ে এই কেসটি সলভ করার জন্য। রয় এখানে তার সিনিয়র অফিসারকে বলে, আর কিছুদিন সময় দিন, আমি কেসটি খুব তাড়াতাড়ি সমাধান করে দেব। অপরদিকে সেলের মধ্যে মুরগান পান্ডেকে বলে, তুই কি করেছিস, পুলিশরা আমাদের কেন তুলে এনেছে, আর কেনই বা এত নির্যাতন করছে? মুরগান বলে, তুই সকালবেলা দোকানে যাওয়ার আগে বলেছিলি তোর কি সমস্যা আছে। পান্ডে বলে, আরে না ভাই, কিছু না। পান্ডে এখানে সে ব্যাপারে বলতে শুরু করে। সিন ফ্ল্যাশব্যাকে যায়, আর আমাদের শান্তি নামের একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটি হয়তো পান্ডেকে পছন্দ করত। এই কারণে পান্ডের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় পান্ডের দিকে তাকিয়ে থাকতো। পান্ডেও ব্যাপারটা বুঝতে পারত। পান্ডে যখন দোকান থেকে বাড়ি ফিরত, সে ওই বাড়ির সামনে দিয়ে যেত যেই বাড়িতে মেয়েটি কাজ করে। পান্ডে যাওয়ার সময় সাইকেলের বেল বাজালে মেয়েটি বাইরে আসতো পান্ডেকে দেখার জন্য, কিন্তু এদের মধ্যে এখনো সামনাসামনি কথা হয়নি, শুধু ওই তাকিয়ে থাকা আর কি। এরপর একদিন শান্তি পান্ডের দোকানে আসে কল করার জন্য। শান্তি এখানে দেখে ফোনটি কাজ করছে না, তাই পান্ডে আসে ফোনটির কি হয়েছে দেখার জন্য। এখানে পান্ডের হাতটি শান্তির গায়ে লেগে যায়, এতে শান্তি রেগে সেখান থেকে চলে যায়। মুরগান এখানে বলে, তুই ওই মেয়ের পিছনে পড়েছিস, এই কারণে হয়তো পুলিশরা আমাদেরকে ধরে এনেছে। পান্ডে বলে, আরে না, তেমন কিছু নয়। এরপর আমাদের দেখানো হয় সেদিন শান্তি চলে যাওয়ার পর পান্ডে তার পিছু করেছিল, আর পান্ডে এখানে শান্তির কাছে ক্ষমা চায়। শান্তি এখানে পান্ডেকে বলে, আমাকে একটি কাজ জোগাড় করে দাও, আমি যেখানে কাজ করি সে বাড়ির ম্যাডাম অনেক সময় রাতের বেলা বাড়িতে ফেরে না, আর ওই সুযোগই বাড়ির মালিক আমার সাথে খারাপ ব্যবহার করে। পান্ডে বলে, আমি দেখছি, খুব তাড়াতাড়ি আমি তোমার জন্য একটি চাকরির ব্যবস্থা করব, আর কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমার দোকান অনেক রাত পর্যন্ত খোলা থাকে। এরপর শান্তি সেখান থেকে চলে যায়। ফেরার সময় পান্ডের ফ্রেন্ডরা পান্ডেকে বলে, শান্তি যে বাড়িতে চাকরি করে সে বাড়ির মালিক একজন পুলিশ, তুই এতে ঝামেলায় পড়তে পারিস। পান্ডে বলে, আরে না, তেমন কিছু হবে না।
এরপর সিনেমার বর্তমানে আসে। মুরগান পান্ডেকে বলে, তুই বলেছিস ঝামেলা হবে না, দেখ আমাদের আজকে কি পরিস্থিতি হয়েছে, আর তোর কারণে আমরাও শুধু শুধুই মার খাচ্ছি। পরের দিন সকালবেলা পুলিশরা এদেরকে সেল থেকে বাইরে নিয়ে আসে, হাত মুখ দিয়ে নিজেদের পরিষ্কার করে নেওয়ার জন্য। তারা বাইরে এসে দেখে এখানে তাদের মতো আরো অনেকেই আছে, আর এখানেই তারা আফজল নামের একটি ছেলেকে দেখতে পায়। এরা এখানে আফজলকে জিজ্ঞেস করে, তোকে কেন ধরেছে? আফজল বলে, আমি কিছুই জানি না, আমি রাতের বেলা মুভি দেখে বাসায় ফিরছিলাম, তখনই কিছু পুলিশ এসে আমাকে জিজ্ঞেস করে, তোর বাড়ি কোথায়? আমি বলি, তামিলনাড়ু। এরপর পুলিশরা আফজলকে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে আসছো? আফজল বলে, মুভি দেখে বাসায় ফিরছি। পুলিশরা আফজলকে তার নামও জিজ্ঞেস করে। আফজলের নাম শুনে পুলিশরা বলে, তুই তো আইএসআই এর লোক। এখানে আফজল ভয় পেয়ে পুলিশদেরকেও বলে, স্যার আমার বাসা তামিলনাড়ুতে, আমি এখানে কাজ করার জন্য এসেছি। পুলিশরা বলে, ও আচ্ছা, তাহলে তুমি তামিলনাড়ু ব্যাচের। এরপর পুলিশরা আফজলকেও তুলে নিয়ে আসে। এগুলো শোনার পর পান্ডে বুঝতে পারে তাদেরকে ওই মেয়েকে ডিস্টার্ব করার জন্য ধরা হয়নি, এখানে অন্য কোনো বড় কারণ আছে, আর পুলিশরা ইচ্ছে করেই তাদেরকে ফাঁসাচ্ছে। এরপর রয় চারজনকে একটি রুমের মধ্যে নিয়ে পায়ের সাথে রশি বেঁধে উল্টো ঝুলিয়ে দেয়, আর তাদের পায়ের উপর বেধড়ক পেটাতে থাকে। কিছুক্ষণ মারার পর তাদের পা খুলে দেওয়া হয়। রয় এখানে তাদেরকে দৌড়াতে বলে। তারা রয়ের কথা মতো এখানে একটু দৌড়াদৌড়ি করে। এরপর তাদের আবারও পা বেঁধে উল্টো ঝুলিয়ে দেওয়া হয়, আর তাদের পায়ের উপর আবারও বেধড়কভাবে পেটাতে থাকে। এই অমানবিক অত্যাচার মুরগান সহ্য করতে না পারে একটু রেগে যায়। রয়কে জিজ্ঞেস করে, আমাদেরকে ধরে এনেছেন কেন, আমরা কি করেছি? এটা শোনার পর রয় মুরগানের মুখে একটি লাথি মারে, আর এতে মুরগানের সামনে দুটি দাঁত ভেঙে যায়। তখনই একজন লেডি কনস্টেবল সেখানে আসে ফ্রেশ হওয়ার জন্য, আর সেই কনস্টেবল তার ফোনটি সেখানেই রেখে যাচ্ছিল। পান্ডে সেই কনস্টেবলকে বলে, আপনি আপনার ফোনটি ভুলে গিয়েছেন। তখন সে লেডি কনস্টেবল বলে, আমি ইচ্ছে করেই ফোনটা রেখে যাচ্ছিলাম, যাতে তোমরা তোমাদের পরিবারকে কল করে সাহায্য চাইতে পারো। এটা শোনার পর পান্ডে জলদি করে সে ফোনটি নিয়ে ওয়াশরুমের মধ্যে চলে যায়, আর তার দোকানের মালিককে কল করে বলে, ভাই আমাদেরকে বাঁচিয়ে নিন, পুলিশরা শুধু শুধুই আমাদেরকে ধরে নিয়ে এসেছে, আর গত 2 দিন আমাদের উপর খুব অত্যাচার করছে। পরের দিন সকালবেলা সেই দোকানের মালিক পান্ডের সাথে দেখা করতে আসে, আর সেলের পাশের জানলা দিয়ে পান্ডেকে ডাক দেয়। সেই দোকানের মালিক পান্ডেকে বলে, পান্ডে তুমি যদি অপরাধ করো তাহলে স্বীকার করে নাও, তাহলে পুলিশরা তোমাকে ছেড়ে দেবে। পান্ডে এখানে বলে, ভাই আমরা কিছুই করিনি, শুধু শুধুই পুলিশরা আমাদেরকে ধরে নিয়ে এসেছে, আর গত 2 দিন ধরে আমাদের উপর অমানবিক নির্যাতন করছে। এরপর আমাদের দেখানো হয় একজন অফিসার তাদেরকে বোঝাচ্ছে, আর সেই অফিসারও তামিলনাড়ুরই ছিল। সে এখানে বলে, তোমরা এই দোষটি স্বীকার করে নিলেই তো হয়, তাহলেই তো পুলিশ আর তোমাদেরকে মারে না, আর আদালত তোমাদের 3 মাসের জেল দিবে, এরপর তোমরা ছাড়া পেয়ে যাবে। কিন্তু পান্ডে এখানে বলে, আমরা কিছুই করিনি। এটা শুনে সেই অফিসারটিও রেগে যায়, আর তাদেরকে মারতে থাকে। আর এখানে সিন কাট হয়, আর আমাদের মুথুবেল নামের একজন অফিসারকে দেখানো হয়। এই মুথুবেলকে মুভির শুরুতে আপনাদের খেয়াল রাখতে বলেছিলাম। মুথুবেল আর তার টিম এখানে কেকে নামের একটি লোককে ধরার জন্য এসেছে। অপরদিকে আমাদের দেখানো হয় ওই 4জন খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। আসলে পান্ডে এখানে বলে, পুলিশরা আমাদেরকে যতই মারুক না কেন 3 বেলা খাওয়াচ্ছে, এর মানে পুলিশদের আমাদের জীবিত প্রয়োজন, আর তারা এখানে ডিসিশন নেয় তারা আগামীকাল থেকে কিছুই খাবে না। অপরদিকে রয়ের সিনিয়র অফিসার তার উপর অনেক প্রেশার দিচ্ছিল। সে রয়কে বলে, যেভাবেই হোক 2 দিনের মধ্যে এই কেসটি সলভ করতে হবে। আর সেদিন রাতে একজন পুলিশ অফিসার পান্ডের মুখে কাপড় দিয়ে তাকে অন্য একটি রুমে নিয়ে যায়, আর সেখানে তাকে নির্মমভাবে পেটাতে শুরু করে, আর দোষটি স্বীকার করে নিতে বলে। কিন্তু পান্ডে এখানেও বলে, আমরা কিছুই করিনি। পরের দিন রয় এই 4জনকে ছেড়ে দেয়, আর বলে নিচে হোটেল থেকে 2000 টাকা নিয়ে এখান থেকে চলে যাবে। এরপর তারা 4জন সেই হোটেলে গিয়ে টাকাটা নেয়। পান্ডে বলে, এবার যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু মুরগান এখানে বলে, হোটেলে যেহেতু এসেছি তাহলে কিছু খেয়েই যাই, এমনিতেও অনেকদিন ধরে কিছু খাইনি। খাওয়া শেষ হলে তারা 4জন আবারও পুলিশ স্টেশনে যায়, কারণ রয় তাদেরকে আরেকবার যেতে বলেছিল, কিছু সিগনেচার লাগবে বলে। তারা পুলিশ স্টেশনে আসার পর পুলিশ আবারও তাদেরকে পেটাতে শুরু করে। আসলে এটা রয়ের একটি প্ল্যান ছিল, তারা খাবার খাচ্ছিল না, এই কারণে রয় তাদেরকে ছেড়ে দেওয়ার নাটক করে হোটেলে পাঠিয়েছিল। এরপর সারাদিন তাদের উপর আবারও নির্মম নির্যাতন করা হয়। এত মার খাওয়ার পরও পান্ডে আর তার ফ্রেন্ডরা কোনোভাবেই দোষ স্বীকার করে না। পরের দিন পান্ডে যে দোকানে চাকরি করতো সেই দোকানের মালিক একজন লয়ার নিয়ে পান্ডের সাথে দেখা করতে আসে। তারা সবাই এখানে পান্ডে আর তার ফ্রেন্ডদেরকে বোঝায় যে তোমরা অপরাধ না করলেও অপরাধ স্বীকার করে নাও। আসলে পুলিশরা তামিলনাড়ুর অন্য একদল চোরকে খুঁজছিল, তাদেরকে না পাওয়ায় নিজেদের চাকরি বাঁচানোর জন্য তোমাদেরকে গ্রেফতার করেছে। তোমরা অপরাধ স্বীকার করে নিলে বেশি হলে 3 মাসের জেল হবে, এরপর তোমরা আবার ছাড়া পেয়ে যাবে। সবাই বোঝানোর পর অবশেষে পান্ডে রাজি হয়ে যায় স্বীকারোক্তি দেওয়ার জন্য। পরের দিন সকালবেলা পুলিশরাই 4জনকে সেই বাড়িতে নিয়ে যায় যেখানে চুরি হয়েছে, আর এই 4জন এই বাড়ির সম্পর্কে কিছুই জানতো না। এখানে পুলিশরা যা যা করতে বলছিল তারা ঠিক সেভাবেই করতে থাকে, মানে কিভাবে তারা ঘরে ঢুকেছে, দরজা খুলেছে, চুরি করেছে সেগুলো আর কি। আর এগুলো সব রয় রেকর্ড করছিল কোর্টের প্রমাণ হিসেবে দেওয়ার জন্য। অপরদিকে কেকে নামের সেই ব্যক্তিটি এখানে কোর্টে আসে সারেন্ডার করার জন্য, আর এখানেই মুথুবেল আর তার টিম কেকে ধরে ফেলে। কিন্তু অন্ধ্রপ্রদেশের পুলিশরা কেকে তাদের হেফাজতে নিয়ে নেয়। আর এখানে মুথুবেল ডিসিপিকে কল করে সবকিছু খুলে বলে। ডিসিপি বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি সেখানকার পুলিশদের সাথে কথা বলতেছি। আর সেই সময় কোর্টে এই 4জনের শুনানি চলছিল।
জর্জ এখানে এই চারজনকে জিজ্ঞেস করে, তোমরা কি চুরি করেছো? আর এখানে পান্ডে আর তার ফ্রেন্ডরা সিদ্ধান্ত বদলে নেয় আর জর্জকে সবকিছু সত্য বলতে শুরু করে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে জর্জ তামিল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারতো না। তাই জর্জ সবাইকে বলে, এখানে এমন কেউ আসে যে তামিল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে? তখন একটা লোক জর্জকে বলে, স্যার, একটু আগেই কোনো একটা কেসে তামিলনাড়ুর কিছু পুলিশ এখানে এসেছে। আপনি বললে আমি তাদেরকে ডেকে আনতে পারি। আর তখনই সেই লোকটি মুত্তুবেলকে ডেকে আনে। আর এই চারজন এখানে মুত্তুবেলকে তাদের করুণ কাহিনী শোনাতে থাকে, কিভাবে পুলিশরা তাদেরকে কোনো কারণ ছাড়াই তুলে এনেছে আর গত 5 দিন তাদের উপর কি অমানবিক নির্যাতন করা হয়েছে। এটা শোনার পর জর্জ অনেক রেগে যায় আর রয়কে বলে, যতক্ষণ না আদালতের কাজ শেষ না হবে ততক্ষণ তুমি ওইখানেই দাঁড়িয়ে থাকবে, এক চুলও নড়তে পারবে না। আর জর্জ এই চারজনকে বলে, তোমরা এখান থেকে মুক্ত। কোর্ট থেকে আসার পর পান্ডের দোকানের মালিক তাকে কিছু টাকা দেয় আর শান্তির ফোন নাম্বারও দেয় আর বলে, তোমাকে পুলিশরা ধরে নেওয়ার পর শান্তি সেখানে এসেছিল আর তার ফোন নাম্বারটি দিয়ে গিয়েছে। তখনই পান্ডে সেখানে মুত্তুবেলকে দেখতে পায় আর তারা চারজন মুত্তুবেলের কাছে এসে কৃতজ্ঞতা স্বীকার করে, কারণ মুত্তুবেল না থাকলে তাদের কথা হয়তো কেউই বুঝতে পারতো না। মুত্তুবেল এখানে এই চারজনকে বলে, তোমরা আমার একটা উপকার করতে পারবে? পান্ডে বলে, কি করতে হবে বলেন, আপনার জন্য সব করতে পারবো। মুত্তুবেল এখানে এই চারজনকে কিকে নামের সেই লোকটিকে কিডন্যাপ করতে বলে আর এই চারজন মুত্তুবেলের কথায় কেকে কিডন্যাপ করে নেয়। এরপর তারা চারজন মুত্তুবেল আর কেকে অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ুর দিকে আসছিল আর সেখানে অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুর বর্ডারে কুমার নেমে যায়, কারণ তার বাড়ি এখানেই ছিল। এরপর মুত্তুবেল সেই তিনজনের কেকে নিয়ে তার পুলিশ স্টেশনে আসে। মুত্তুবেল এখানে সেই তিনজনকে বলে, তোমরাও এবার নিজেদের নিজেদের বাসায় চলে যাও। তখন একজন কনস্টেবল মুত্তুবেলকে বলে, স্যার, ওদেরকে দিয়ে আমাদের পুলিশ স্টেশনটা পরিষ্কার করে নিলে কেমন হয়? এরপর আমরা দেখতে পাই তারা তিনজন পুলিশ স্টেশনটি পরিষ্কার করছিল আর মুত্তুবেল কেকে জিজ্ঞাসাবাদ করে। আর এখানেই আমরা কেকে সম্পর্কে জানতে পারি। কেকে একজন অডিটর। বড় বড় পলিটিশিয়ান আর বিজনেসম্যানরা কেকের ক্লায়েন্ট ছিল। কেকে আসলে ব্ল্যাক মানির হিসাব রাখতো আর ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করতে সাহায্য করত। সামনেই ইলেকশন ছিল আর ইলেকশনে কি হয় সেটা তো আপনারা জানেনই। রিসেন্টলি আমাদের দেশেও নির্বাচন হয়েছে আর নির্বাচনে কি হয় আশা করি সেটা আপনাদেরকে বলতে হবে না। নির্বাচনের আগে আগে একদল আরেক দলের সব দোষগুলো টেনে টেনে বের করে আর কি। আর এখানে রুলার পার্টি ডিসিপিকে অনেক টাকা ঘুষ দেয় যাতে তারা কেকে ধরে আর অপোজিশন পার্টির সব কুকীর্তি মানুষের সামনে প্রকাশ করতে পারে। কিন্তু কেকে এখানে মুত্তুবেলা ডিসিপিকে কিছুই বলছিল না। এই কারণে মুত্তুবেল কেকের কাপড় চোপড় খুলে তাকে মেরে কয়েদিদের সাথেই বসিয়ে দেয়। এটা দেখার পর সেই তিনজন একটু ভয় পেয়ে যায় আর পান্ডে বলে, আমাদের উচিত এখনই এখান থেকে পালিয়ে যাওয়া। কিন্তু মুরগান বলে, এত রাতে আমরা কোথায় যাব? আগামীকাল সকালে আমরা এখান থেকে পালিয়ে যাব। এখানে কেকের এই অবস্থা দেখে পান্ডে লুকিয়ে কেকের কাছে গিয়ে তার ফোনটি দেয়, কারণ কিছুদিন আগে পান্ডেও ঠিক একই অবস্থায় ছিল আর সেই লেডি অফিসার তাকে ফোন দিয়ে সাহায্য করেছিল। কেকে এখানে পান্ডের ফোন দিয়ে কাউকে কল করে আর সে এখানে জানতে পারে সে এতদিন যাদের জন্য কাজ করছিল তারাই নাকি ডিসিপিকে ঘুষ দিয়েছে তাকে ধরার জন্য। আর ডিসিপি আর এসিপি এখানে ডাবল গেম খেলছিল। তারা অপোজিশন পার্টি থেকে 3 কোটি টাকা ডিমান্ড করেছে, কিন্তু টাকা পাওয়ার পরও তারা তাকে ছাড়ছে না। আর কেকে এখানে আরো জানতে পারে ডিসিপি আর এসিপি তাকে মারার প্ল্যানিং করছে আর তার হত্যাকে সুইসাইড বলে চালিয়ে দিবে। এগুলো জানার পর কেকে ঠিক করে কিছু ব্ল্যাকম্যানের হিসাব আর কিছু রাজনৈতিক নেতাদের ব্যাপারে সে মুখ খুলবে। একটু পর ডিসিপি তার টিম নিয়ে এখানে এসে পড়ে আর ডিসিপি এখানে কেকে গিয়ে ব্যাপক অত্যাচার করে। এরপর তার হাত বেঁধে উপরে ঝুলিয়ে দেয়। মুত্তুবেল স্টেশনে ছিল না। মুত্তুবেল এসে কেকের এই অবস্থা দেখে সে তো পুরো শকড হয়ে যায়। মুত্তুবেল জলদি করে তার টিমকে ডাকে আর কেকে নিচে নামায়। তখনই ডিসিপি মুত্তুবেলকে কল দিয়ে বলে, তুমি কোনো অবস্থায় কেকে হসপিটালে নিয়ে যাবে না। কিন্তু মুত্তুবেল এখানে বলে, আমি অবশ্যই তাকে হসপিটালে নিয়ে যাব। আর তাদের এই কথার ফাঁকি কেকে এখানেই মারা যায়। এরপর ডিসিপি মুত্তুবেলকে বলে, আমার কিছু লোক তোমার স্টেশনে আসবে আর কেকের খুনটি প্ল্যানিং করে সুইসাইড বলে চালিয়ে দিবে। এর কিছুক্ষণ পর কিছু লোক মুত্তুবেলের পুলিশ স্টেশনে আসে আর কেকের লাশটিকে নিয়ে তার বাড়িতে যায়। সেখানে কেকের গলায় কাপড় দিয়ে তাকে ঝুলিয়ে দেওয়া হয় যাতে মনে হয় কেকে নিজেই সুইসাইড করেছে। এসব কিছু করার পর তারা সবাই মুত্তুবেলের পুলিশ স্টেশনে এসে বসে আর এই কেস থেকে কিভাবে বের হওয়া যায় সেই ব্যাপারেই কথা বলতে থাকে। এখানে ডিসিপি যখন ওয়াশরুমের মধ্যে যায় সে দেখে এই তিনজন ওয়াশরুমটি পরিষ্কার করছে আর ডিসিপিকে দেখে তারা তিনজন সেখান থেকে বেরিয়ে যায়। আর ডিসিপি বাইরে এসে বলে তারা তিনজন অবশ্যই তাদের সব কথা শুনেছে, এই জন্য তারা সবাই ডিসাইড করে এই তিনজনকে কোনো কেসে ফাঁসিয়ে দেবে। আর রিসেন্টলি একটি এটিএম চুরি হয়েছিল, তারা ডিসাইড করে সেই কেসে তাদের তিনজনকে ফাঁসিয়ে এনকাউন্টার করে দেবে। কিন্তু মুত্তুবেল এতে রাজি হয় না, কারণ সেই তিনজন মুত্তুবেলের উপর ভরসা করে এখানে এসেছিল। ডিসিপি এখানে মুত্তুবেলকে বলে, কেকের মার্ডার তোমার পুলিশ স্টেশনে হয়েছে আর যদি সিবিআই এই কেসের তদন্ত করে তাহলে সবার আগে তুমিই ফাঁসবে। আর এখানে বাধ্য হয়ে মুত্তুবেলও রাজি হয়ে যায় আর একজন কনস্টেবল সেই তিনজনকে বলে, তোমাদের ডিসিপির ঘরটিও পরিষ্কার করতে হবে। এরপর সেই কনস্টেবল আর মুত্তুবেল মিলে তাদের তিনজনকে ডিসিপির বাসার দিকে নিয়ে যায়, কিন্তু এখানে এই তিনজন সন্দেহ করে কিছু একটা সমস্যা আছে। এরপরও তারা তিনজন মুত্তুবেলের উপর ভরসা করে তার সাথে যায়। কিছুক্ষণ পর পুলিশরা তাদের তিনজনকে একটি রুমের মধ্যে নিয়ে যায়। তারা তিনজন সেখানে গিয়ে দেখে অনেকগুলো টাকা পড়ে আছে। এছাড়াও তাদের ব্যবহৃত সব জামা কাপড়ও এখানেই আছে। আসলে পুলিশ এটা দেখাতে চাইছিল তারা তিনজন সেই এটিএম চুরি করেছে
আর এটিএম চুরি করার পর তারা এখানেই ছিল। এগুলো দেখার পর আফজল পান্ডে আর মুরগানকে বলে, মুত্তাবেল স্যার এমনটা কখনোই করতে পারে না, তোমরা এখানেই দাঁড়াও, আমি তার সাথে কথা বলে আসছি। এটা বলে আফজল রুমের বাইরে যেতেই সেই কনস্টেবল আফজলকে শুট করে দেয়। গুলির আওয়াজ শুনে মুত্তাবেল তাড়াতাড়ি করে সেখানে এসে পড়ে আর সেই কনস্টেবলকে রাগারাগি করতে থাকে। সেই কনস্টেবল বলে, আরে স্যার, ও তো পালিয়ে যাচ্ছিল, এই কারণে আমি শুট করেছি। আফজলের এই অবস্থা দেখে পান্ডে আর মুরগান অনেক ভয় পেয়ে যায়। তারা দুজন তাড়াতাড়ি করে আফজলের কাছে গিয়ে দেখে আফজল এখনো বেঁচে আছে। তারা দুজন মুত্তাবেলকে অনেক অনুরোধ করে বলে, স্যার, আফজল এখনো জীবিত আছে, ওকে এখনো হসপিটালে নিলে বাঁচানো যাবে। কিন্তু মুত্তাবেল এখানে চেয়েও কিছু করতে পারছিল না। তখন সেখানে আরেকজন কনস্টেবল আসে। সে এসে পান্ডের হাতে হ্যান্ডকাপ লাগাচ্ছিল। এটা দেখার পর পান্ডে আর মুরগান তাদেরকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর দৌড়াতে দৌড়াতে একটু সামনে গিয়ে সেখানে বড় বড় ঘাসের মধ্যে লুকিয়ে পড়ে। পুলিশরা সেই ঘাসের মধ্যে তাদের দুজনকে খুঁজতে শুরু করে। মুরগান এখানে পান্ডেকে বলে, আমরা দুজন দুই দিকে দৌড় দেই, একজন মারা গেল, একজন তো বাঁচতে পারবো। পান্ডে বলে, বাঁচলে দুজনেই বাঁচবো। এরপর মুরগান শব্দ করতে করতে একদিকে এগোতে থাকে। আর পুলিশরা সেই শব্দ শুনে শুনে এক পর্যায়ে মুরগানকে মেরে ফেলে। অপরদিকে একজন কনস্টেবল পান্ডেকে ধরতে গেলে পান্ডে সেই কনস্টেবলের গানটি নিয়ে নেয়। আর একটু পর পান্ডে মুত্তাবেলের সামনে এসে তার দিকে বন্দুক ধরে। মুত্তাবেল এখানে পান্ডেকে বলতে থাকে, আমার হাতে কিছুই নেই, তুমি সারেন্ডার করে দাও, তাহলে আমি হয়তো তোমাকে বাঁচাতে পারবো। এখানেই তারা কথা বলছিল আর মুত্তাবেল এখানে পান্ডেকে বোঝাচ্ছিল। তখন আমাদের দেখানো হয় সেই কনস্টেবলের কাছে একটি কল আসে। এরপর আমরা দুটি গুলির আওয়াজ শুনতে পাই। আসলে পুলিশ এখানে পান্ডে আর মুত্তাবেল দুজনকে হত্যা করেছিল। আর সেই কনস্টেবলকে ডিসিপি কল করে বলেছিল পান্ডের সাথে সাথে মুত্তাবেলকেও হত্যা করার জন্য, কারণ মুত্তাবেল এখানে ডিসাইড করেছিল সে কোর্টে সবকিছু সত্য বলে দিবে। এখানে এই চারজনের মধ্যে শুধু কুমারই বেঁচে গিয়েছিল, কারণ সে আগেই তামিলনাড়ুর বর্ডারে নেমে গিয়েছিল। আর এটা হচ্ছে চন্দ্রকুমারের রিয়েল ছবি। চন্দ্রকুমার একজন ক্যাব ড্রাইভার ছিল, আর সে তার জীবনে ঘটে যাওয়া এই করুণ কাহিনী নিয়ে একটি নোবেল লিখেছিল। আর সেই নোবেলকে অনুসরণ করে এই মুভিটি বানানো হয়েছিল। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে বলবেন না। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আর কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেশন দেয়। তো আশা করব আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।